ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের যুদ্ধ শুরু করার অজুহাত ছিল ইরান নাকি পারমাণবিক শক্তি অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তাদের দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্ব অস্তিত্ব সংকটে পড়বে। অথচ এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, এবং ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা গোপনে পারমাণবিক বোমা তৈরি করেছে, অথচ তারা তা স্বীকারও করে না। তার মানে সমগ্র বিশ্ববাসী যদি কোনোভাবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে থাকে, তবে তার জন্য সবার আগে দায়ী হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অথচ তারাই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দোহাই দিয়ে বিনা কারণে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে। ইসরায়েল কেন তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করে না, এবং ইসরায়েল কিভাবে গোপনে পারমাণবিক বোমা তৈরি করেছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, যুদ্ধ এবং কূটনীতির অন্যতম আলোচিত বিষয় হল ইরানের পারমাণবিক অস্ত্র। আর এই বিষয়ে সবচেয়ে সোচ্চার দেশ ইসরায়েল। অথচ ইসরায়েল নিজেই বিশ্ব রাজনীতির সকল নিয়মনীতির তোয়াক্কা না করে নিউক্লিয়ার শক্তিধর দেশের তালিকায় নামই লেখায়নি। কোনো দেশ যেন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি দিয়ে গোপনে অস্ত্র বানাতে না পারে, সেজন্য নজরদারি করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ। আইএইএর বিশেষজ্ঞরা সরাসরি পারমাণবিক স্থাপনায় গিয়ে পরীক্ষা করে দেখেন কোনো দেশে ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে কিনা, অথবা কত পরিমাণ হচ্ছে এবং সেটি তাদের ঘোষণার সাথে মিলছে কিনা। অনেক স্থাপনায় আইএইএ নিজস্ব ক্যামেরা বসায় এবং কিছু যন্ত্রে বিশেষ সিল লাগায়। কেউ যদি তা খোলে বা পরিবর্তন করে, তবে সঙ্গে সঙ্গে তা ধরা পড়ে যায়। সেই সাথে স্যাটেলাইট ছবি এবং বাতাস ও মাটি থেকে নমুনা নিয়ে বোঝা যায় গোপনে কোথাও পারমাণবিক কার্যক্রম চলছে কিনা। তবে আইএইএর প্রধান সীমাবদ্ধতা হল তারা চাইলেই যে কোনো দেশের উপর নজরদারি করতে পারে না। যেসব দেশ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে স্বাক্ষর করেছে, আইএইএ শুধুমাত্র সেসব দেশের পারমাণবিক স্থাপনায় নজরদারি করে। এই চুক্তির মূল লক্ষ্য হল বিশ্বের নতুন করে পারমাণবিক অস্ত্রের বিস্তার থামানো। বর্তমানে মোট 191টি দেশ এই চুক্তিতে যোগ দিয়েছে। 191টি দেশের মধ্যে বিশ্বের মোট 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এদের মধ্যে মাত্র 5টি দেশ এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। তাই 1967 সালের আগে যেসব দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল, এনপিটি তাদেরকে পারমাণবিক অস্ত্র রাখার বিষয়টি স্বীকৃতি দিয়েছে। স্বীকৃত পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য। কিন্তু ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ 4টি দেশ এনপিটি চুক্তির বাইরে রয়ে গেছে। এদের মধ্যে উত্তর কোরিয়া প্রথমে এনপিটিতে ছিল। পরবর্তীতে 2003 সালে তারা চুক্তি থেকে বেরিয়ে এসে প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে শুরু করে। এছাড়া ভারত, পাকিস্তান কখনো এনপিটিতে না থাকলেও তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি সম্পূর্ণ প্রকাশ্য। এর বাইরে ইসরায়েলই বিশ্বের একমাত্র দেশ যারা কখনো এনপিটিতে স্বাক্ষরও করেনি এবং তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকারও করে না। ইসরায়েলকে যদি প্রশ্ন করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা, এর জবাবে তারা কোনো সরাসরি উত্তর দেয় না। ইসরায়েলের এই কৌশলকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা নীতি। এর মানে হলো তারা কখনো বলেও না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আবার অস্বীকারও করে না। তাদের এই নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি নীতিকে সোজা বাংলায় বলা যায় পারমাণবিক ভণ্ডামি। এই ভণ্ডামি এতটাই কার্যকর যে কয়েক দশক ধরে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত হলেও আনুষ্ঠানিকভাবে তা প্রমাণ করা যায়নি। ইসরায়েলের যুক্তি হল তাদের এই প্রতারণামূলক কৌশলের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক চাপ এড়ানো। যদি তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। আর দ্বিতীয়ত, কৌশলগত সুবিধা। তার মানে শত্রুরা ইসরায়েলের পারমাণবিক শক্তি সম্পর্কে নিশ্চিত না থাকায় তারা সবসময় একটি অজানা ভয়ের মধ্যে থাকে। এবং তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ইসরায়েল যদি প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোও দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু করতে পারে। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1950-এর দশকের মাঝামাঝি সময়ে। বিশেষ করে 1956 সালের সুয়েজ সংকটের পর তারা দ্রুত এই কর্মসূচিকে এগিয়ে নেয়।
সে সময় ইসরায়েল উপলব্ধি করে প্রচলিত সামরিক শক্তি দিয়ে চারপাশের শত্রুভাবাপন্ন আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে টিকে থাকা অনেক কঠিন হবে। তাই তারা এমন একটি চূড়ান্ত অস্ত্র তৈরি করতে চায় যা তাদের অস্তিত্বের নিশ্চয়তা দেবে। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হল ডিমোনা নিউক্লিয়ার স্থাপনা। 1958 সালের দিকে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং 1960-এর দশকের শুরুতে এটি কার্যকর হয়ে ওঠে। ডিমোনা প্রকল্পটি এতটাই গোপনে পরিচালিত হয়েছিল যে প্রথম দিকে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে একটি সাধারণ টেক্সটাইল কারখানা হিসেবে মনে করত, কিন্তু পরবর্তীতে স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা তথ্য থেকে পরিষ্কার হয় যে এটি আসলে একটি পারমাণবিক রিয়্যাক্টর। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফ্রান্সের। ফ্রান্স ইসরায়েলকে পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণে সরাসরি সহায়তা দেয়। শুধু প্রযুক্তিই নয়, ফ্রান্স ইসরায়েলকে প্রয়োজনীয় উপকরণ, নকশা এবং বৈজ্ঞানিক সহায়তাও প্রদান করে। অনেক বিশ্লেষকের মতে ফ্রান্স ছাড়া ইসরায়েলের পক্ষে এত দ্রুত পারমাণবিক সক্ষমতা অর্জন করা সম্ভব হতো না। এছাড়া যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে জানত না। কিন্তু বাস্তবতা হল আমেরিকাও গোপনে গোপনে ইসরায়েলকে গবেষণা এবং প্রযুক্তিগত সহায়তা করেছে। সেই সাথে জার্মানিও ইসরায়েলকে ব্যাপক সহায়তা দিয়েছে। জার্মান বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের অনেকেই ইসরায়েলের প্রকল্পে সরাসরি যুক্ত হয়েছিল বলে জানা যায়। তাছাড়া জার্মানি ইসরায়েলকে ব্যাপক আর্থিক সহায়তাও দিয়েছে, যা রিপারেশন বা খেসারত হিসেবে পরিচিত। জার্মানিতে ব্যাপক হারে ইহুদি নিধনের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ পেয়েছিল ইসরায়েল। শুধু তাই নয়, পরবর্তীতে জার্মানি ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী সাবমেরিনও সরবরাহ করেছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং জার্মানির পাশাপাশি ব্রিটেন এবং নরওয়ের মতো আরও বেশ কিছু পশ্চিমা দেশও ইসরায়েলকে গবেষণা ও বৈজ্ঞানিক সহায়তা প্রদান করেছে বলে ধারণা করা হয়। নরওয়ে ইসরায়েলকে হেভি ওয়াটার সরবরাহ করেছিল, যা পারমাণবিক রিয়্যাক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা ও বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে আনুমানিক 80 থেকে 200টির মতো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। তাদের এই অস্ত্রগুলো বিভিন্ন মাধ্যমে ব্যবহারের সক্ষমতা রয়েছে, যেমন স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এবং যুদ্ধবিমান। এই 3 ধরনের ব্যবস্থাকে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড, যা একটি দেশের পারমাণবিক শক্তিকে আরও কার্যকর করে তোলে। ইসরায়েলের পারমাণবিক সুরক্ষার অন্যতম একটি সন্ত্রাসী নীতি হল তাদের শত্রুপক্ষ যদি পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করে তাহলে তা প্রতিরোধ করতে আগাম হামলা করা বৈধ। সে কারণে ইসরায়েল অতীতে বেশ কয়েকটি দেশের সম্ভাব্য পারমাণবিক স্থাপনায় আগাম হামলাও করেছে। শুধুমাত্র এই নীতির কারণেই ইসরায়েল 90-এর দশক থেকে ইরানের উপর হামলা করার বাহানা খুঁজতে থাকে। অবশেষে দীর্ঘ 3 দশকের চেষ্টার পর 2025 সালের জুন মাসে আমেরিকাকে দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করায় ইসরায়েল। এবং সেই ধারাবাহিকতায় 2026 সালের ফেব্রুয়ারিতেও ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরান যুদ্ধ শুরু করে। ইসরায়েল যে শুধু ইরানের পারমাণবিক স্থাপনা বন্ধের জন্যই হামলা করেছে, বিষয়টি মোটেও সেরকম নয়। 1981 সালে ইরাকের ওসিরাক রিয়্যাক্টরে হামলা এবং 2007 সালে সিরিয়ার আল কিবার স্থাপনায় হামলা করে ইসরায়েল দাবি করে এটি তাদের অস্তিত্ব রক্ষার কৌশল। সমালোচকেরা বলেন এই কাজ অন্য কেউ করলে বলা হতো আগ্রাসন, কিন্তু ইসরায়েল আগে অন্য দেশে হামলা করলেও সেটি আত্মরক্ষা হয়ে যায়। এই আত্মরক্ষার অজুহাতে 1980-র দশকে ইসরায়েল ভারতের সাথে মিলে পাকিস্তানের কাহুতা পারমাণবিক স্থাপনায়ও হামলা করার পরিকল্পনা করেছিল। কিন্তু তখন পাকিস্তান পরিষ্কার হুঁশিয়ারি দেয় যে যদি কাহুতায় হামলা হয় তাহলে তারাও পাল্টা আঘাত করবে। ফলে শেষ পর্যন্ত পরিকল্পনা থাকলেও ইসরায়েল পাকিস্তানে আর হামলা করার সাহস পায়নি। তৎকালীন সময়ে অর্থনৈতিকভাবে অত্যন্ত দরিদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের সকল দেশের চোখে ধুলা দিয়ে পাকিস্তান কিভাবে পারমাণবিক বোমা তৈরি করেছিল সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।